নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দেখুন, কর্মরত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা, তাদের প্রশ্নটা সর্বাধিক। বিভিন্ন প্রশ্ন, একই ধরনের প্রশ্ন আমাদের কাছে ফোনের মাধ্যমে হোক বা লিখিত, যখন কোনো পোস্ট করি লিখিত বলুক, তারা জানতে চায়। ইন্ডিভিজুয়ালি জানানো তবুও কেউ বলতে পারবে না, অধিকাংশ ফোনই আমরা ধরে থাকি, কিন্তু সবসময় ফোনের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, এটা আমরা অস্বীকার করছি না। কারণ বুঝতেই তো পারছেন, প্রচুর কর্মচারী সমাজ, তারা তো অনেকে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যারা অনেক এজেড, তারা এই রিগার্ডিং ডিএ মামলার প্রেক্ষিত তারা কোনোদিনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, এতই বয়স। এখন তাদের ধরুন মেসেজ এসছে, কিভাবে পাবে, কতটা পাবে, তারা ফোন না করলে তাদের যে সন্তান সন্ততি তারাও আমাদেরকে ফোন করছে, তারা এই বিষয়ে একদমই অজ্ঞ। তাই বিস্তারিত কিছুটা একটু মন দিয়ে শুনলে পরেই আশা করছি অনেক প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন। প্রথমত বলি, দেখুন যে অর্ডারটা বেরিয়েছে এবং সরকার যেভাবে দিচ্ছে, আরও একটা কথা বলি, আমি বারবার বলেছি, আমাদের যে নির্ধারিত নির্দিষ্ট নিয়মে যেভাবে ডিএটা ক্যালকুলেশন করা উচিত ছিল, আমি তো বহুবার তা ক্যালকুলেশন করেও দিয়েছি, সরকার সেটা দিচ্ছে না। সরকার যদি না দেয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করণীয় নেই। আমাদের করণীয় কোথায় না, সর্বোচ্চ আদালতে। সেটা গতকাল মাননীয় ফিরদৌস শামীম সে কথা বলেও দিয়েছে। সরকার কি দিল, কতটা দিল, সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে মলয়বাবুরা মামলা করেছিল, সেই মামলায় যে জয়লাভ করেছে, সেই প্রেক্ষিত সরকারকে কিন্তু ডিএটা দিতে হলো। একসময় সত্যি তো মাননীয়া তো বলেছিল, আপনারা জানেন, যে কেন্দ্রীয় সরকারের মতো ডিএ পেতে হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে গিয়ে যোগদান করুন। আমার কাছে ডিএ চেয়ে ঘেউ ঘেউ করবেন না, আমার যখন সময় হবে বা ইচ্ছে হবে তখনই ডিএ আমরা দেব। এমনকি আদালতও এক সময় ট্রাইব্যুনাল বলেছিল যে সরকারের ইচ্ছের উপরই ডিএ নির্ভর করে। কিন্তু এত বড় একটা জয় আমরা ছিনিয়ে এনেছি। কিন্তু হ্যাঁ, কিছুটা ঘাটতি আছে, সেটা আমরা বলেছি, এবং সেই বিষয়ে একটা ইতিবাচক তো অর্ডার আপনারা সকলেই দেখেছেন, যে আগামীকাল অর্থাৎ 1 তারিখ শুধু কিন্তু শিক্ষকদের নিয়ে নয়, ম্যাক্সিমাম পোস্টেই আমরা দেখছি শিক্ষক শিক্ষাকর্মী তারা ডিএ পেতে চলেছে, কালকে মিটিং আছে, অমুক তমুক, এই কথা নানা পোস্টেই আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, প্রফেসর, যারা অর্থাৎ দেখুন, যাদের বেতনটা আপনার গ্র্যান্ড ইন এইড থেকে হয়ে থাকে, তাদের নিয়েই কিন্তু আগামীকাল একটা মিটিং আছে। মিটিংয়ে আমরা যেটা মনে করছি তাদের দেবে। আমরা তো একথা বারবার বলেছি, আপনারা আমাদের পোস্ট যদি স্ক্রল করে নিচের দিকে যান, গত পরশুও আমরা একটা পোস্ট করেছি। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে বলেছি যে দেখুন, সরকারি কর্মচারীদের আপনারা ডিএটা শুরু করেছেন, কিন্তু যে গ্র্যান্ট ইন এইডের কর্মচারীদের কিন্তু ডিএটা এখনো শুরু হয়নি, অর্ডারটা বেরিয়েছে। আমি কথাও বলেছি, অর্ডারের পরিপ্রেক্ষিতে যে সকল ম্যাচিং ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমি সে কথাও বলেছি যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনগুলো আরবান এবং রুরাল ডেভেলপমেন্ট করে, প্রাইমারি শিক্ষক ডিআই,
মাধ্যমিক স্তরে স্কুল এডুকেশন, তারপরে 11-12 বা কলেজ প্রফেসরদের জন্য সেগুলো করে হায়ার এডুকেশন, তারপরে যেটা হচ্ছে আপনার বোর্ড কর্পোরেশন, এগুলো করে। স্বাভাবিকভাবে তারা কাজ শুরু করেছে, কিন্তু তাদের কর্মচারীরাদের সংখ্যা এখন আপনারা জানেন অনেক কম, তাদের করতে সময় লাগছে। ইন দি মিন টাইমে একটা মিটিং, আগামীকাল একটা মিটিং আছে। আমরা আশা করছি একটা যেমন যার যেরকম বেশি, কম হোক বেশি হোক, একটা লামসাম হয়তো সরকার ভোটের আগে দিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাবে বলেই আমরা মনে করছি। এখন যাই হোক, এই পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ যেটা বলছি, আমরা এই কথাটা বলে নিলাম এই কারণে যে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রশ্নগুলো, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর কয়েকটা আমি দিচ্ছি আপনাদের কাছে। দেখুন, যেমন কর্মরতদের যারা কাজ করছে, তারা জানেন এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এই 3 ক্যাটাগরি, তার সঙ্গে ডি গ্রুপও কর্মরত। তাদের যে WBIFMS যে সিস্টেম, তার মাধ্যমে HRMS এর মাধ্যমে ক্যালকুলেশন করে তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়া শুরু হয়েছে। আর শুধু গ্রুপ ডিদেরটা তাদের বিল পেয়ার অ্যাকাউন্টসে লাগলে পরে তারা তাদেরটা ব্যাংকে চলে যাবে, সেই ব্যাংক থেকে তারা নির্ধারিত টাকাটা তুলে নিতে পারবেন, গ্রুপ ডির ক্ষেত্রে বলেছি। তাহলে আর কর্মরতরা তো তারা নিজেদের ডিপার্টমেন্টেই বসে আছেন, অতএব তাদের বার্তাটা খুব একটা আমাদের কাছে আসেও না, তারা নিজেরাই জানে, তারা তো আমাদেরটাই করছে। এবার গেল যে অবসরপ্রাপ্ত, অনেকেই ফোন করে বলছেন যে মলয়বাবু, আমি অমুক তারিখে রিটায়ার করেছি, অমুক বেসিক ছিল, আমি কবে থেকে পাবো, কতটা পাবো, আমার তো মেসেজ আসেনি, নানাবিধ একই ধরনের প্রশ্ন। সেখানে বলছি, দেখুন, যিনি পেনশন পাচ্ছেন, অর্থাৎ 1/4/8 থেকেই ধরুন সে পেনশন পাচ্ছেন, তাহলে 1/1/16 পেনশন পাচ্ছেন, 31/12/19 পর্যন্ত তিনি পেনশন পাচ্ছেন। এখানে পঞ্চম বেতন কমিশনের যে পেনশনটা, পেনশন বাড়েও না, পেনশন কমেও না, যে বেতন কমিশনের অন্তর্ভুক্ত আছে, পঞ্চম বেতন কমিশনের যে ফিক্সড হয়েছে পেনশনটা, আপনার পেনশনটা সেটাই। আপনি যদি কমিট করেন, কমিট তো সবাই করে, এখানে কমিটের কোনো প্রশ্ন নেই, কারণ ডিআরটা মানে যতটা কমিট করেছেন সেটা আবার প্লাস হয়ে ডিএটা বা ডিআরটা ক্যালকুলেশন হয়। অতএব আপনারা কমিটেশনের কথাটা কোনো কিছু বলবেন না যে আমি এত 40% কমিট করেছি, 30% কমিট করেছি, এই কমিটেশনটা আসবে না। তাহলে কি হলো? তাহলে হচ্ছে আপনার 1/1/16 যে বেসিকটা ছিল, এবং এই যে পঞ্চম বেতন কমিশনে যে ডিএটা পাচ্ছি, কম পাচ্ছি বেশি পাচ্ছি সেটা নিয়ে আমি কিন্তু প্রশ্ন যাচ্ছি না, যে ডিএটা হবে সেটা ক্যালকুলেশন হবে কত পর্যন্ত হবে, একদম 31/12/2019 পর্যন্ত। সেটা করবে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে পে অ্যান্ড অ্যাকাউন্টস ম্যান্ডেট দিয়ে দেয় যাদের ব্যাংক থেকে হয়, যে ব্যাংক থেকে হয় তাদের হেড অফিসে পেনশন সেলে এই যে ডিএটা বেড়েছে আর কি পেনশনের উপর, সেই ব্যাংকের পেনশন সেলের হেড অফিসের সেখানে নির্দেশ দেওয়া আছে তার ব্রাঞ্চে ঢুকে যাবে। এখন ঢুকছে না, অনেকেই প্রশ্ন করছেন, ঢুকবে না, সেই ব্যাংকে ঢুকবে, যার ব্যাংকে ঢুকবে 2 তারিখে ঢুকবে। দেখবেন 2 তারিখে আপনার ব্যাংকে ঢুকবে, আর ব্যাংক কিন্তু আপনাদেরকে মেসেজ দেবে না, মেসেজ দেবে মানে হেড অফিস যারা পেনশনটা করছে তারা মেসেজ দেবে না, মেসেজটা তখনই পাবেন যখন আপনার ব্যাংকে যখন পেনশনটা ঢুকে যাবে, তখন দেখবেন আপনার পেনশন বলছি এই বাড়তি ডিএটা ঢুকে যাবে, তখন কিন্তু আপনার কাছে মেসেজ আসবে যে
এই যে ডিএটা, এরিয়ার ডিএটা আপনার ব্যাংকে ঢুকেছে, এবার আপনি তুলুন কি ওখানে রাখুন, সেটা আপনার ব্যাপার। আর ট্রেজারি অ্যাক্ট করে, ট্রেজারিও ঠিক সেইভাবে তারা কিন্তু কর্মচারীদের মেসেজ দিয়ে দিয়েছে, যার জন্য অনেকে বলেছে ময়বাবু আমার তো মেসেজ এসছে ট্রেজারি থেকে, কিন্তু টাকা তো ঢুকবে না। আপনারা তো জানেন, আপনারা তো কাজ করেছেন যে মার্চ মাসটা ইয়ার এন্ডেড, ওখানে ওই সময় ওই মার্চ মাসে আমাদের কোনোদিনও বেতন হয় না, এপ্রিল মাসের 2 তারিখে বেতনটা আমাদের হতো। সেক্ষেত্রে আপনাদের টাকাটাও আপনাদের স্ব ব্যাংকে 2 তারিখে চলে আসবে, 2 তারিখে ব্যাংকে অবশ্যই আসবে। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পারলাম যারা ব্যাংক মারত, মানে এজি থেকে কিছু হয় না, প্যান অ্যাকাউন্টস ম্যান্ডেট দেওয়া আছে যে প্রত্যেকটা ব্যাংকে যারা মানে পেনশন অ্যাকাউন্ট আছে যে সকল ব্যাংকের, তাদের যে হেড অফিসের পেনশন সেল এই কাজগুলো করে, তারাই ঠিক ট্রেজারির মতো কাজটা করে, কিন্তু তারা করে কিন্তু ব্যাংকে পাঠিয়ে দেয়, ব্যাংকে পাঠিয়ে দেয়, তারা কিন্তু মেসেজটা দেয় না, অতএব তাই আপনারা মেসেজ পাচ্ছেন না। কিন্তু 2 তারিখে দেখবে যারা ব্যাংক থেকে পেনশন দেন তাদের কিন্তু মেসেজ চলে এসছে, নিশ্চয়ই আমি বুঝাতে পারলাম। এবার অনেকে প্রশ্ন করছেন আমার বাবা কাজ করত, বাবা মা মারা গেছে, মা কাজ করছে। দেখুন, বাবা যতদিন কাজ করেছে, যদি এই পিরিয়ডের মধ্যে পড়ে, ইন সার্ভিস হোক বা পেনশন, তিনি বকেয়াটা পাবে। যিনি ফ্যামিলি পেনশন, তিনিও যদি 16 সালে তার যদি চাকরি থাকে, চাকরি করতে থাকে, চাকরি অবস্থায় সে পেনশনটা ক্যালকুলেশন হবে, রিটায়ার করে গেল সেই মুহূর্তে পেনশনটা ক্যালকুলেশন হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ধরুন যেহেতু 1/1/16 থেকে এখানে হিসাবটা হচ্ছে, 1/1/16 থেকে এই পর্যন্ত যে বকেয়া ডিএটা ইন সার্ভিসদের ক্ষেত্রেও দিচ্ছে, পেনশন হারাদের ক্ষেত্রে দিচ্ছে। এখন কেউ 18 সালে রিটায়ার করলো, তাহলে 16, 17, 18, 16, 17, 18 এই 3 বছর তার যে মাদার্স ডিপার্টমেন্ট বা যেখানে কর্মরত ছিল তারা করবে, তারা করে পেনশন অ্যাকাউন্টে বা স্যালারি অ্যাকাউন্টে তারা পাঠাবে। এখন এই প্রশ্নটার জন্যই দেখবেন যে অনেককে ডিপার্টমেন্টে আসতে বলেছে, একটা ফর্ম ফিল আপ করতে বলেছে। ফর্ম ফিল আপের কিছু ব্যাপার নেই, এটা অতিরিক্ত করেছে বটে। এখানে যারা যেই ডিপার্টমেন্টে কাজ করতো সেখানে গিয়ে তিনি কোন ব্যাংকে, তিনি কি পেনশন অ্যাকাউন্টে নেবে না স্যালারি অ্যাকাউন্টে নেবে, তার একটা অপশন সেখানে দিতে হবে। সেই কারণে একটা ফর্ম করছে, তার জন্য যে ডকুমেন্টস হয়তো চাই সেটা চাইবে। অর্থাৎ তাহলে তার দুটো পার্টে হচ্ছে, 16, 17, 18 ডিপার্টমেন্ট করছে, করে তার ব্যাংকে পাঠিয়ে দেবে। আর 19 সালটা ধরুন 1/1/19 থেকে 31/12/19, এই যে 1 বছর সেটা তার ট্রেজারি করবে বা সেটা তার ওই যে ব্যাংকে করবে, হেড অফিস, যেটা আগে বললাম। অর্থাৎ দুটো পার্টে করবে। এবং ঠিক সেরকম এই যে ফ্যামিলি পেনশনের দুজনের পেনশনটা কিন্তু যে যখন যতটা সময় কাজ করেছে সেইভাবে হিসাব হয়ে তা যে জীবিত আছে তার অ্যাকাউন্টে চলে যাবে। এই গেল প্রশ্ন। এইবার দেখুন, এই SMS এসেছে, টাকা ঢোকেনি, সেটা তো আমি বলে দিলাম যে আমার তো SMS এসেছে, টাকা তো ঢোকেনি। ঠিক সেম SMSটা তো আপনার ট্রেজারি থেকে এসছে, 2 তারিখে ঢুকে যাবে, যেহেতু 31 মার্চ ইয়ার এন্ডেড, সেই কারণে এখন ঢুকবে না, 2 তারিখ থেকে ঢুকবে। আপনারা দেখুন। আর একটা কথা, 2 তারিখ ঢুকলো না, 3 তারিখ ঢুকলো, 4 তারিখ ঢুকলো, এগুলো সাধারণত ম্যান পাওয়ারের জন্য হয়। দেখুন আমাদের মতো কর্মচারীরা তো কাজটা করছে, শনিবার তাদের কাজ করতে হচ্ছে, রবিবার তাদের কাজ করতে হচ্ছে, আজকে ছুটি, আজকেও তাদের কাজ করতে হচ্ছে। সেখানে যদি 2-1টা দিন দেরি হয়, আপনারা কিন্তু উদ্বিগ্ন হবেন না, কারণ সরকারি কর্মচারীরা এবং পেনশন হোল্ডাররা সবাই ডিএ পাবে।
কবে রিটায়ার করেছি এখানে প্রশ্ন না, এখানে যে ধরুন জীবিত আছে, আপনি এখনো জীবিত আছেন, আপনি ওই 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত পেনশনের বকেয়াটা পাবেনই। যদি আপনি এর মধ্যে গত হয়ে যান তাহলে ফ্যামিলি পেনশনার পাবে। ফ্যামিলি পেনশনারও যদি মারা যায়, ডিপেন্ডেন্ট কেউ যদি থাকে, সে হয়তো পাচ্ছে, আনম্যারিড ডটার, উইডো ডটার, এরা যদি পেনশন পায় তাদের বকেয়া কিন্তু ক্যালকুলেশন হয়ে তার কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। এখানে আদার্স যদি কেউ থাকে সে কিন্তু ক্লেম করলে পাবেন না। ধরুন বাবা মা নেই, তার একজন অবিবাহিত কন্যা ছিল, সে পেনশনটা পাচ্ছে, এখন বাবা মার যে বকেয়াটা সেটা যদি ভাই বলে যে আমাকে দিতে হবে, সেটা কিন্তু হবে না। ওই আনম্যারিড ডটার বা উইডো ডটার তিনি যে পেনশন পাচ্ছে তার অ্যাকাউন্টেই ঢুকবে, এখানে ক্লেমের পথে। যদি কেউ না থাকে তখন কি হবে? তখন দেখুন দুটো ক্ষেত্র আছে। ধরুন দুজনে মারা গেল, তৃতীয় জন আর কেউ পেনশন হোল্ডার নেই, কিন্তু তার 2 জন হোক 3 জন হোক সন্তান সন্ততি আছে। ব্যাংকে যদি তাদের কিছু টাকা জমা থাকে সেটা তো অনেকেই তুলে নেয়, বেশি থাকলে তো তুলবেই, 200-500 টাকা থাকলে আলাদা ব্যাপার। যদি লাস্টের দিকে মারা যায়, ধরুন প্রায় 1 মাস প্রায় পূর্ণ হতে গিয়ে সে গত হয়েছে, তাহলে 1 মাসের তার পেনশনটা জমা আছে, তখন ব্যাংকে তার যে সন্তান সন্ততি যায় তার মধ্যে একজনকে নমিনি হিসাবে দেখিয়ে ব্যাংক তাদেরকে দিয়ে দেয়। সেই যে তিনি কিন্তু তুলতে পারবেন যদি ডিপার্টমেন্টে গিয়ে তিনি যোগাযোগ করেন এবং ব্যাংকের যে বকেয়া পেনশনটা তিনি তুলেছিলেন সেটা যদি প্রমাণ করতে পারে। আর নচেত লিগাল হেয়ার প্রমাণ করে ডিপার্টমেন্টে গেলে পরে 3 জন থাকলো, 2 জনের নো অবজেকশন দিতে হবে, সেটা তো জানে, আইনি ব্যবস্থার মাধ্যমে কিন্তু পাবেন, টাকাটা পাবেন। এই টাকা যারা কর্মরত ছিল, পেনশন হোল্ডার ছিল, তাদের টাকা, এটা গভর্নমেন্টের টাকা নয়, কিন্তু সেটা প্রসিডিওর মেনটেন করে সেই টাকাটা অবশ্যই তোলা যাবে। এখন আবারও একটু বলি যে 50% কম কেন আমরা এটা বলেছি, এটা নিয়ে আমাদের কোনো উত্তর দেওয়ার জায়গা নেই। আমরা বলেছি এইভাবে দেওয়া উচিত, সেটা আমরা চ্যালেঞ্জও করেছি সরকারের কাছে, সরকার এখন চুপ। আমরা এও বলেছি সরকারকে তো ধরুন সর্বক্ষেত্রে তো সরকারকে গালাগালি দিয়ে অনেক সময় অনেক কাজ উদ্ধার করা যায় না, কিছুটা কিন্তু শান্ত পদ্ধতিতেও তাদেরকে, এখন যদি ধরুন সরকার যে ধরনের সরকার চলছে, কিন্তু বলছি তো তার ইচ্ছার উপরই সরকার চলে। যদি এই যে মানে সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডারদের যদি ডিএটা না দিত, 15 তারিখ মামলাটা আছে, তার আগে মামলাটা আমরা উঠাবার চেষ্টা করেছিলাম, ওঠেনি। আর সেক্ষেত্রে ভোটটা হয়ে গেল, সরকার হেরে গেল, আমাদের যে এই যে অর্ডারটা স্ট্যান্ড করতো না। অর্ডারটা স্ট্যান্ড করে যাওয়া মানে এবার যদি এই সরকার চলেও যায়, পরবর্তী যে সরকারই আসুক না কেন, আমাদের যে ওই 1/4/2008 থেকে বাকি যে অংশ, অর্থাৎ 31/12/2015 সেই পর্যন্ত তো ডিএটা পাবই। কারণ অর্ডারটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তৃণমূল সরকারের না, তৃণমূল মানে দলের না। তাই দেখুন এখন এই যে কালকে একটা মিটিং আছে, ভাইটাল মিটিং মনে হচ্ছে, আমরা মনে করছি, আমরা সরকারের কাছে অনুরোধও করেছি যে আমরা সবার জন্য লড়াই করেছি, আইনি লড়াই, তাই আমরা পেয়েছি, তারা সকলেই পাক, এটা আমরা প্রথম থেকেই বলেছি, তার জন্য বারংবার চিঠি দিয়েছি। কালকের যে আপনার মিটিংটা, সেই মিটিংটা যাতে একদম কর্মচারী অর্থাৎ এই যে গ্র্যান্ট ইন এইডের কর্মচারীদের পক্ষে থাকে, সেটাই আশা করব। এবং একটা
ম্যান্ডেট সরকার দেবে যে এপ্রিল মাসের হোক বা মে মাসে হোক বা মার্চ মাস তো চলে গেছে, এপ্রিল বা মে এই 2 মাসের মধ্যে হোক, সরকারি কর্মচারীদের মতো যাতে এই যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা ডিএটা পায়। এটা আমাদের, আবারও বলছি, সরকারের কাছে আমরা এর জন্য করজোড়ে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি। অনেকে হয়তো বলে, অনেকেই হয়তো বলে যে তৃণমূল সরকার এরকম একটা স্বৈরতান্ত্রিক সরকার, যখন স্বৈরতান্ত্রিক সরকারের কথা বলবে কত অবস্থার প্রেক্ষিতে আমরা বলি, কিন্তু আবার আমরা পাচ্ছি, আমরা তো সরকারকে অনুরোধ করব যে সবাই যাতে পায় এবং যতটুকুই পাক আগে পাক, তারপরে আমাদের যে কতটা কম দিল সেটা সর্বোচ্চ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। এবং আপনারা জানেন যে হাই পাওয়ার কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা সর্বোচ্চ আদালতে গচ্ছিত আছে, সেদিনই নিশ্চয়ই ব্যাপারটা আমরা জানতে পারবো। আশা করছি অনেক প্রশ্নের উত্তরই আমি দিতে পারলাম। ভালো থাকবেন, নমস্কার।